দেশবাসীকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে বিএনপি খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড তারই প্রমাণ। বরুড়ার পথসভায় প্রধানমন্ত্রী যাচ্ছেন চাঁদপুরে। ঋণাত্মক অবস্থায় আছে দেশের অর্থনীতি। 50,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার। 2 বছর লাগবে ঘুরে দাঁড়াতে, বললেন অর্থমন্ত্রী। 2028 সালেই নতুন কারিকুলাম, সরকারের লক্ষ্য বিশ্বমান এবং বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থা। শিক্ষানীতি ও দর্শন ঠিক করার তাগিদ গবেষকদের। আশুলিয়ায় মহাসড়কের উন্নয়ন কর্মযজ্ঞ ঘিরে অসহনীয় যানজট। কোরবানির পশুবাহী ট্রাক আর ঈদযাত্রায় জনভোগান্তি আরও বেড়ে যাওয়ার শঙ্কা। ওয়াশিংটনের সংলাপ শেষ। ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতি বাড়ল আরও 45 দিন, তবে দক্ষিণ লেবাননের সংঘাত অব্যাহত। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। দেশবাসীকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে বিএনপি। খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড তারই প্রমাণ, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া পথসভায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের এখন কাজ হবে দেশ পুনর্গঠনের। এজন্য সবার সহযোগিতা চান সরকার প্রধান। জনগণই দেশের মালিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের নিরাপদে ব্যবসা বাণিজ্য এবং জনগণের চলাচল নিরাপদ করতে কাজ করছে তার সরকার। সকাল 8:30টার পর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামের ঘোষের হাট সংলগ্ন এলাকায় বিশ্ব খাল পুনর্খনন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বেলা 3:30টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান ও বিকেল 5টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। দেশের মানুষকে বলেছিলাম যে ইমাম সাহেব সহ যারা আছে তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করবো। শুরু হয়েছে, দেখেন আপনারাই করলেন, সকলে শুয়েছে। এরকম আরো কিছু কথা বলছিলাম। তার মানেটা দাঁড়ালো কে? তার মানেটা দাঁড়ালো বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। আমি এখানে সেই 2001 সালের নির্বাচনে আমি বরুড়াবাসীর সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে বরুড়া আর আমার জেলা বগুড়া দুটো উচ্চারণ অনেক কাছাকাছি। আমি যেরকম আমার এলাকার উন্নয়ন দেখব, ইনশাল্লাহ আমি বরুড়ার বিষয়ে সহযোগিতা করব। প্রধানমন্ত্রীর আজকের সফর নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে আজ সারাদিন কি কর্মসূচি আছে? নেতা কর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন আপনি, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। তন্নি, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আসলে যদি বলি সেটি বেশ উচ্ছ্বাস। আসলে সেই পরিমাণটা আসলে বলার ওইভাবে সুযোগ নেই, কারণ এখানে একেবারে অসীম উচ্ছ্বাস যদি বলি। কারণ তপ্ত রোদ, আপনি নিশ্চয়ই জানেন যে যে ফোরকাস্টের জায়গা থেকে যদি বলি, সেই জায়গা থেকে এখানে বেশ সকাল থেকেই এই মানুষজন, বিশেষ করে এই যে শাহরাস্তি, চাঁদপুরের এই শাহরাস্তি উপজেলায়, অর্থাৎ যেখানে খাল পুনর্খননের যে উদ্বোধনী আয়োজন, সেখানে আপনি নিশ্চয়ই একটু দেখতে পাচ্ছেন এখানে বিপুল সমাগম এরই মধ্যে সকাল থেকে আমরা এমনটা দেখছি। আর যেটি আপনি খবরে বলছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে পথসভা কুমিল্লাতে, সেখানে তিনি শেষ করেছেন, শেষ করে বক্তব্য দিয়েছেন এবং তিনি আসছেন এখানে। অর্থাৎ এই অপেক্ষায় আমরা বেশ কিছুক্ষণ ধরেই এখানে অ্যানাউন্সমেন্টও করা হচ্ছে। আমরা দেখছি যে মঞ্চ থেকে যে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে এখানে এসে পৌঁছাবেন, এমনটা যেটি হয়েছে নিশ্চয়ই সেটি দেখছিলেন যে গুলশানের বাসভবন থেকে যখন প্রধানমন্ত্রী বের হন, তারপরই অর্থাৎ এই রাস্তায় বেশ পথে পথে কিন্তু অর্থাৎ বিপুল সমাগম দুপাশে ছিল, যে কারণে কিন্তু একটু ধীর গতিতে তাকে আসতে হয়েছে। অর্থাৎ নির্ধারিত যে সময়, সেই সময়ে এসে প্রধানমন্ত্রী পৌঁছতে পারেননি। আমরা দেখেছি যে পথসভা কুমিল্লাতে, তো সেই জায়গা থেকে এখানেও অপেক্ষা। এখানে একটি সময় ছিল যে দুপুর 12:30 নাগাদ এখানে এসে পৌঁছাবেন, কিন্তু অনেকটাই তো এখন বেলা 2টা পার হয়ে গেছে। তার মানে এখান থেকে বলা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো যেখানে আছেন প্রধানমন্ত্রীর গাড়িবহর যেখানে অবস্থান করছে, তাতে করে সেখানে হয়তো আরো 15 থেকে 17 কিলোমিটার
কিলোমিটার দূরে আছে, এমনটা কিন্তু বারবার বলা হচ্ছে। যে বিষয়টি আসলে বলা সেটি হচ্ছে যে খাল খনন কর্মসূচি সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহারে ছিল, সেটিকে ধারাবাহিকতা আছে। তারই অংশ হিসেবে আজকের এই শাহরাস্তিতে খাল পুনঃখনন। এই যে খালটি এখানে আছে, আমরা এখানে স্থানীয়জনদের সঙ্গেও কথা বলেছি। তাদের আসলে এই যে খাল, অর্থাৎ এটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে অর্থাৎ 1978 সালে কিন্তু এই খালটি খনন করা হয়েছিল। সেই খালটি প্রায় 48 বছর পরে কিন্তু আবার পুনঃখননের যে উদ্যোগ নেয়া, সেটিকে আসলে স্বাগত জানিয়েছেন এখানকার মানুষজন। একই সঙ্গে এই পাশাপাশি এইখানকার যে স্থানীয় উন্নয়ন, সেই জায়গা থেকে মানুষের কিছু চাহিদা আছে বড় আকারে। যদি বলি এই চাঁদপুরের যে শাহরাস্তি যে উপজেলা আছে, এখানেও আমরা দেখেছি যে এখানে যে তাদের যে দাবিগুলোর মধ্যে রয়েছে, বিভিন্ন নেতাকর্মী এর মধ্যে যে সমস্ত কথা মঞ্চে তারা বলেছেন, সেই জায়গা থেকেও যদি বলি একটি মিনি স্টেডিয়ামের কথা এখান থেকে বলা হচ্ছিল। এবং শিল্পাঞ্চল হিসেবে এই এলাকায় ইপিজেড একটি গঠনের একটি দাবিও আছে এই অঞ্চলের মানুষের মধ্যে, আমরা দেখেছি। তো এই বিষয়গুলো আছে। এই যে কর্মসূচিটি আছে, এই খাল পুনঃখনন করে এইখান থেকে চাঁদপুর সদরে খুব কাছাকাছি আরেকটি বিশ্ব খাল নামে পরিচিত সেই খালটিও সেখানে খননের উদ্বোধন করা হবে, প্রধানমন্ত্রী করবেন। একই সঙ্গে আজকের যে চাঁদপুর সরকারি কলেজ, সেই সরকারি কলেজে ফ্যামিলি কার্ড বিতরণ এবং সেইখানে একটি জনসমাবেশের আয়োজন করা হয়েছে। অর্থাৎ সেখানেও তারেক রহমানের উপস্থিতি এবং প্রত্যেকটা জায়গায় তিনি কথাগুলো বলে যাচ্ছেন, অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতি জায়গা থেকে। এবং এখানকার মানুষের যে উৎসাহ, উদ্দীপনা এবং আশাকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, তো এই কথাটি বলে শেষ করতে চাই। তারা অধীর অপেক্ষায় আছে। তারেক রহমান দীর্ঘ 2 দশক পরে এই অঞ্চলে তিনি আসছেন এবং সেই সঙ্গে উন্নয়নমূলক বার্তা তারেক রহমান তার বক্তব্যে পেশ করবেন, এমন একটি শুভ আশা প্রত্যাশার মধ্যে এক ধরনের অধীর অপেক্ষাই কিন্তু রয়েছে মানুষজন। তন্নি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। পতিত সরকারের ধারাবাহিক রাজনৈতিক হস্তক্ষেপে দেশের ব্যাংক খাত ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। 2 বছর সময় লাগবে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে। সকালে আলাদা 2টি অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা। বিগত সরকারের অতিরিক্ত ব্যাংক ঋণের কারণে বর্তমান সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি হয়েছে বলেও জানান তারা। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, আইএমএফের ঋণের কারণে দেশের নীতি নির্ধারণে স্বাধীনতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার, স্বাস্থ্যের, এর পল্লী দারিদ্র বিমোচনের উদ্যোগ, এটা তো সাধুবাদ পাওয়ার কথা। সেখানে তো মানুষের আনাগোনা হতে হবে, মানুষকে দক্ষতা বাড়াতে হবে, মানুষকে নিয়োগ করতে হবে। মানুষ বাদে দালানগুলো রয়ে গেছে। এই পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার, অর্থাৎ লুটপাট করা হয়েছে। মূল্যস্ফীতি শুধু বৈশ্বিক সংকটের ফল নয়, বরং দেশের কাঠামোগত দুর্বলতা এর জন্য দায়ী বলেও জানান উপদেষ্টা। এদিকে দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের 18 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে বলেন, 50,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার, সেগুলো পরিশোধ করতে বর্তমান সরকারের হিমশিম দশা। আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে, সেটা মাইনাস মাইনাস এন্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। মন্ত্রী আরও জানান, এবার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে, যাতে হতদরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায়। এইবার আমাদের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি। প্রিভেন্টিভ হেলথ কেয়ারের কথা বলছি, প্রাইমারি হেলথ কেয়ারের কথা বলছি। এটা বাংলাদেশের প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার, যে অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। এই অধিকার প্রত্যেকটি সভ্য দেশে একটি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার, প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্তত একটা অধিকার থাকে। শুধু ভবন ও অবকাঠামো না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা দেওয়ার প্রতি জোর দিতে সংশ্লিষ্টদের তাগিদ দেন অর্থমন্ত্রী। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। ঐতিহাসিক ফারাক্কা দিবস। গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে ফারাক্কা অভিমুখে লং মার্চের 50 বছর পূর্তি। 1976 সালের এই দিনে স্মরণীয় এই কর্মসূচির নেতৃত্ব দেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
গঙ্গার পানি বন্টন নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে পাকিস্তান আমলে 1952 সাল থেকে। তখন থেকে 1970 সাল পর্যন্ত পাকিস্তান সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নেয়নি, ফলে ভারত তার মতো কাজ করে গেছে। একবারই তারা গুরুত্ব সহকারে নিয়েছে যখন ভাসানী ফারাক্কা লং মার্চ করে তিস্তা ব্যারেজ দিয়ে ভারত 1975-এ পরীক্ষামূলক অল্প কদিনের কথা বলে পানি প্রত্যাহার শুরু করে। পরবর্তীতে তা আর বন্ধ হয়নি। ফল হয়েছে 48 বছর ধরে ফারাক্কা ব্যারেজের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির হাহাকার। ভারতের গঙ্গা নদীর পানি ভাগাভাগি নিয়ে চলমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর 2 বছর পর। বাংলাদেশ ভারত সুসম্পর্ক নির্ভর করছে ডিসেম্বরে পানির ন্যায্য হিস্সা নিয়ে ফারাক্কা চুক্তি কেমন হবে তার উপর। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপি আয়োজিত লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বলেন, জনগণের স্বার্থ উপেক্ষা করে কোনো চুক্তি করবে না তার সরকার। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে কিছু শক্তি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। ফারাক্কার যে চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা থেকে পরিষ্কার কথা আমাদের। অন্যথায় যে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। ফারাক্কার বিরূপ প্রভাবে বছরের পর বছর ধরে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের মানুষ। শুষ্ক মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে এই অঞ্চল অনেকটা মরুভূমিতে পরিণত হয়। আবার বর্ষায় ফারাক্কার সব গেট খুলে দিলে হঠাৎ ফুঁসে ওঠে পদ্মা, ভাসিয়ে নিয়ে যায় বাড়িঘর, ফসলসহ সবকিছু। এই অঞ্চলের জীববৈচিত্র্য ও নদী তীরবর্তী মানুষদের রক্ষার্থে নদী খননের কথা বলছেন পরিবেশবিদরা। ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা। 1975 সালে এখান থেকে প্রায় 16.5 কিলোমিটার উজানে ফারাক্কাবাদ নির্মাণ করে ভারত। এরপর থেকেই বদলে যেতে শুরু করে এই নদীর গতিপথ। একসময় সীমান্ত দিয়ে প্রবাহিত এই নদী ক্রমেই ভাঙতে থাকে চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি, চরবাগডাঙ্গা, নারায়ণপুর, পাকা, উজিরপুর ও দেবীনগর ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল। আর ভাঙন কবলিত এসব এলাকা পরিণত হয় ধুধু বালুচরে। নিয়ন্ত্রিত পানি প্রবাহের কারণে একাধিক চ্যানেলে বিভক্ত হয়ে পড়ে পদ্মা, যা এই অঞ্চলের মানুষের দুর্ভোগের বড় কারণ হয়ে দেখা দিয়েছে। গ্রীষ্মকালে যখন কোনো পানি থাকে না, চারিদিকে দুধু, তখন কিন্তু পানি দিচ্ছে না। আর যখন পানির প্রয়োজন না, তখন আমাদের পানি দিচ্ছে। যখন পানি ছেড়ে দিচ্ছে বর্ষার সিজন, আমাদের সবকিছু নিয়ে ভাসিয়ে চলে যাচ্ছে। এই ফারাক্কা বাঁধের কারণে আমাদের জীবিকা নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে। এদিকে এই অঞ্চলে জীববৈচিত্র্য নদী তীরবর্তী মানুষদের রক্ষার্থে পদ্মা নদী খননের কথা বলছেন পরিবেশবিদরা। পদ্মা নদী শুকিয়ে যাওয়ার কারণে নদী তীরবর্তী যে মানুষগুলো আছে তারাও ক্ষতিগ্রস্ত। এই অবস্থা যদি চলতে থাকে পরিবেশের উপরে এবং ওই স্থানীয় লোকজনের উপরে মারাত্মক প্রভাব পড়বে, যেটা হচ্ছে কাটিয়ে ওঠা আমাদের জন্য সম্ভবই নয়। ফলে এটা দ্রুত খনন করে পদ্মা নদীর নাব্যতা ফিরিয়ে নিয়ে আসতে হবে। অন্যদিকে ভারতের সাথে বাণিজ্য, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্কের অনেক উন্নতি হলেও অজ্ঞাত কারণে পানির ন্যায্য হিস্যার তেমন কোনো অগ্রগতি নেই। এ অবস্থায় একতরফা নদীর পানি প্রত্যাহারের দাবিটি আন্তর্জাতিক ফোরামে তোলার পরামর্শ বিশ্লেষকদের। বাণিজ্য, সাংস্কৃতিক, রাজনৈতিক আলাপ আলোচনা, এপার ওপারের অন্যান্য ভ্রাতৃত্ববোধ, আত্মীয়তা সবকিছুই কিন্তু আগের চেয়ে অনেক সহজসাধ্য হয়েছে। বেদনার ব্যাপার, পানি বিষয় ফারাক্কা চুক্তি বা তিস্তা চুক্তি তেমন কোনো এখনো অগ্রগতি হয়নি। ডিবিসি নিউজ ডেস্ক। 14 বছর আগের পুরনো জঞ্জাল সরিয়ে 2028 সাল থেকে নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদান চালু করতে চায় সরকার। বিশ্বমান এবং বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে এরই মধ্যে কাজও শুরু হয়েছে। তবে শিক্ষা গবেষকরা বলছেন, জাতীয় শিক্ষানীতি ও দর্শন ঠিক করতে না পারলে গিনিপিগি থেকে যাবে শিক্ষার্থীরা। 2026 সাল, কিন্তু শ্রেণীকক্ষে এখনও পড়ানো হচ্ছে 2012 সালের কারিকুলামের পাঠ্যপুস্তক।
এর আগে 2022 সালে আওয়ামী লীগ সরকার নতুন কারিকুলাম প্রণয়ন করলে তা নিয়ে তৈরি হয় ব্যাপক বিতর্ক। ওই কারিকুলামকে অবৈজ্ঞানিক এবং অবাস্তবসম্মত বলে প্রতিবাদ জানান অভিভাবকরাও। 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার 2022 সাল থেকে ফিরে আসে 2012 সালের কারিকুলামে, কিছুটা পরিমার্জনের মধ্য দিয়ে যা বহাল থাকছে 2027 সাল পর্যন্ত। তবে 2028 সালকে লক্ষ্য ধরে এরই মধ্যে নতুন কারিকুলাম তৈরিতে মাঠে নেমেছে বিএনপি সরকার। একাধিক কমিটির মাধ্যমে কার্যক্রম শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। আসলে ডিজাইনটা যদি একটা সায়েন্টিফিক ওয়েতে আগায়, অনেকগুলো দেশের কারিকুলাম নিয়ে আমরা অলরেডি রিসার্চ করা শুরু করছি, আমাদের উইংসে কাজ করছেন, ওগুলোর সাথে অ্যালাইন করে নিয়ে আমরা একটা বেসমানের কারিকুলামের দিকে যাচ্ছি, যাতে ইকুইভ্যালেন্ট এটা থাকে। নতুন কারিকুলামে গুরুত্ব পাচ্ছে কারিগরি শিক্ষা, বাড়ানো হচ্ছে খেলাধুলাও, আর বাংলা ও ইংরেজির বাইরে যুক্ত হচ্ছে তৃতীয় ভাষাও। কেউ বলছে 5 থেকে তৃতীয় একটা ভাষা, কেউ আমার ব্যক্তিগত হচ্ছে যদি আমরা নম চমস্কির ভাষা অ্যাকুইজিশনের জায়গাটা করি, তাহলে ক্লাস 3 অল্প বয়স থেকে, অর্থাৎ বাংলা ইংরেজি পড়বে, তার পাশাপাশি আরবি বা কোরিয়ান বা জাপানিজ বা চাইনিজ বা ইউরোপিয়ান কোনো ভাষা। শিক্ষা গবেষকরা বলছেন, আগে জাতীয় শিক্ষা নীতি ও দর্শন ঠিক করতে না পারলে তেমন ফল আসবে না নতুন পাঠ্যক্রমে। সরকারের আসলে এই স্টেপ বাই স্টেপ এবং সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে এই কাজগুলো করা উচিত। বিক্ষিপ্তভাবে পাঠ্যপুস্তক পর্যালোচনা কিংবা বিক্ষিপ্তভাবে শিক্ষাক্রম প্রণয়ন, সেটি আসলে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য যথেষ্ট না বলে আমার কাছে মনে হয়। ওই জাতীয় শিক্ষা দর্শনের ভিত্তিতে জাতীয় শিক্ষা নীতি যখন হবে, তখন আপনি জাতীয় রূপরেখা পেলেন, তার ভিত্তিতে আপনি জাতীয় শিক্ষাক্রম প্রস্তুত করবেন। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের উপর চাপও কমাতে চায় সরকার, তাই শিক্ষা ব্যবস্থাকে শ্রেণীকক্ষে কিভাবে আনন্দের সাথে উপস্থাপন করা যায় জোর দেয়া হচ্ছে সেদিকেও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আশুলিয়ায় মহাসড়কের উন্নয়ন কর্মযজ্ঞ ঘিরে ভোগান্তি এখন চরমে। দীর্ঘ যানজটে নাকাল সড়ক ব্যবহারকারীরা অব্যবস্থাপনায় প্রায় ঘটছে দুর্ঘটনা। কোরবানি পশুবাহী ট্রাক আর ঈদ যাত্রা ঘিরে এখন বাড়তি আতঙ্ক শুরু হয়েছে। নবীনগর চন্দ্রা সড়কের শ্রীপুর থেকে বাইপাইল হয়ে রাজধানীর এয়ারপোর্ট পর্যন্ত নির্মিত হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 1 মাস ধরে স্তূপ করে রাখা মাটি ও নির্মাণ সামগ্রীর দখলে সড়কের অর্ধেক অংশ। খানাখন্দে ভরা বাইপাইল থেকে আব্দুল্লাপুর সড়ক ইতিমধ্যে ভারী যানবাহন চলাচলের অনুপযোগী। এতে চন্দ্রা নবীনগর সাভার হয়ে ঢাকাগামী সড়কে যানবাহনের চাপ বেড়েছে বহুগুণ। যানজটে বাইপাইল থেকে ঢাকা ইপিজেড পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়ক পার হতে সময় লেগে যায় 1 থেকে 2 ঘন্টা। সব জায়গায় রোড ভাঙা চোরা, কোনো জায়গায় পানি জমে আছে। এরা কাজের পাশাপাশি আমাদের বিকল্প রাস্তা চলাচলের যে ব্যবস্থাটা, সেটা আসলে উন্নয়ন করা দরকার। ভাঙাচোরা সড়কে দিনে চলাচল করা গেলেও রাতের বেলা পরিণত হয় মরণ ফাঁদে। উত্তরবঙ্গ থেকে আসা পশুবাহী ট্রাক ও ঈদযাত্রায় বাড়তি চাপ সামাল দিতে দৃশ্যমান কোনো প্রস্তুতি নেই এখনো। বিশেষ দিনগুলো আসলে এটা সংস্কার করা হয়, কিন্তু এই সংস্কার 2 দিনও টিকে না। সড়কের জন্য পথ চাপিয়ে দিচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের উপরে এবং এলিভেটেড চাপিয়ে দিচ্ছে সড়ক জনপদের উপরে। এই এলিভেটেড এক্সপ্রেসে 1 লাইন হওয়ার কারণে প্রতিনিয়ত এই বাইপাইল স্থান থেকে আপনার ইপিজেড যাইতে 2 ঘন্টা সময় লাগে। আমাদের দাবি, রাস্তার এলিভেটেড এক্সপ্রেস কাজও চালিয়ে যাক, রাস্তার ভাঙাচোরা তারা যদি কার্যক্রম ঠিক করে যায়, তাহলে যানজট সৃষ্টিও কম হবে, দুর্ঘটনা কমে যাবে। বরাবরের মতোই দায়িত্বশীলদের আছে আশার বাণী। আমরা একাধিকবার রুটস এন্ড হাইওয়ের সঙ্গে এবং যারা কাজ করবে তাদের কথা বলেছি। এখন যেহেতু রাজ্য সরকার এটা কাজ করবে রাস্তা ভালো করার জন্য, ওনারাও বলতে যতটুকু সম্ভব আমরা দ্রুত চেষ্টা করবো। এখন প্রজেক্টটা তো কাজ চলতেছে, তো এখন আমরা এটা মেরামত কাজ হাতে নিয়েছি ঈদের ছুটিকে মাথায় রেখে, এবং এটা আমরা 18 তারিখের মধ্যে আমাদের সব কাজ মেরামত কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ডেভেলপমেন্টটা তো হঠাৎ করে করা যায় না, একটু সময় লাগবে। এই ঈদটাই জনগণের একটু কষ্ট হচ্ছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ঈদে ভোগান্তি আরও বাড়বে, সেই আশঙ্কা করছেন এই পথ ব্যবহারকারীরা। ডিবিসি নিউজ ডেস্ক।
আইনশৃঙ্খলা ঠিক রাখতে জনগণের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর অপরাধ দমনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানালেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার SN নজরুল ইসলাম। দুপুরে রাজধানীর পল্লবীতে ওপেন হাউস ডে এর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 17 বছর পুলিশকে ব্যবহার করে এই বাহিনীর বদনাম করা হয়েছে। বর্তমান সরকার পূর্ণ স্বাধীনতা দিয়েছে তাদের জনগণের বন্ধু হওয়ার। ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার বলেন, সরকার মাদক চাঁদাবাজ নিধনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ঈদকে কেন্দ্র করে জাল টাকা ছিনতাই ও চাঁদাবাজি রোধে তৎপর রয়েছে পুলিশ। সরকারের যে সিদ্ধান্ত সেটা মাদক, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাং এইগুলো সম্পর্কে জিরো টলারেন্স। আপনারা এটা বারবার টিভিতে দেখেছেন এবং সরকারের এই যে দৃঢ় প্রতিজ্ঞ, আমরাও এটা নিয়ে কাজ করতেছি। বর্তমান সরকার চেষ্টা করছে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে নিরপেক্ষভাবে তারা সত্যিকার অর্থেই যাতে জনগণের বন্ধু হিসেবে তারা যাতে কাজ করতে পারে সেই জন্য কিন্তু আপনাদের সহযোগিতাটা দেওয়া। হজযাত্রীদের বিমান ভাড়া 1 লাখ টাকা করার দাবি জানিয়েছে হজ এজেন্সির সংগঠন হাব। সকালে আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অযৌক্তিক ভাড়া নির্ধারণের কারণে এবছর প্রতি হজযাত্রীকে অন্তত 50,000 টাকা বেশি দিতে হয়েছে। সামনে ভাড়া নির্ধারণের পাশাপাশি হজ প্যাকেজের সময় 40 দিন থেকে কমিয়ে 25 দিন করারও দাবি জানায় হাব। যে কথা বলে বিমান ভাড়াটি বেশি নেওয়া হয়, ডেডিকেটেড হজ ফ্লাইটের কথা বলে, সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে কোনো ডেডিকেটেড হজ ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয় না। সর্বোচ্চ বিমান ভাড়াটি 1 লক্ষ থেকে 1,20,000 টাকার মধ্যে থাকা উচিত। প্যাকেজ মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গেছে, যার কারণে আমাদের হাজি কমে গেছে। এই টিকিটটা আমরা আমরা হাবের পক্ষ থেকে ওনাদেরকে জানাইছি যে টিকিটটা মিনিমাম 50,000 টাকা কমার কথা। বৈশাখের আগুন ঝরা তপ্ত দুপুর রাজশাহীর প্রকৃতিকে যেমন প্রখর করে, তেমনই স্বস্তি এনে দিচ্ছে সোনালো ফুলের হলুদ আভা, মনকাড়া বেগুনি জারুল আর টকটকে লাল রক্তকরবী। শুধু কি তাই, রং বেরঙের হাজারো ফুলের চাহনি নিমিষেই অশান্ত মন এনে দেয় প্রশান্তি। রাজশাহী শহরের সৌন্দর্যের কথা ছড়িয়ে আছে সারা দেশেই। চৈত্র বৈশাখে এই শহরের খরা আর গরমের তীব্রতার ভীতিও আছে, তবে এই ভীতির মাঝেই প্রশান্তি ছড়াচ্ছে হাজারো রঙের ফুল। রাজশাহীর বিমান চত্বর সড়কের দুপাশে ফুটেছে সোনালো ফুল, আগুনরাঙা হলুদ আভা ছড়িয়েছে চারিদিকে। এর সৌন্দর্য পুলকিত করে সবাইকে। সড়ক বিভাজকের মাঝে ফুটেছে রক্তকরবী, তাই তো কাজের ফাঁকে ফাঁকে চলছে স্মৃতি ধরে রাখার চেষ্টা। শহর জুড়েই ফুটেছে কৃষ্ণচূড়া, জারুল, রক্তকরবী, সাদা ও লাল জবা, চন্দ্রপ্রভা, সাদা কাঞ্চন সহ নানা রং ও জাতের ফুল। সুযোগ পেলেই মানুষ বের হন ফুলের সৌন্দর্য উপভোগ করতে। শ্রমিকরা ক্লান্ত হলে এই ফুল গাছের ছায়ায় জুড়িয়ে নেন শরীর। তারাই ফুল না ছিঁড়তে সচেতন করেন দর্শনার্থীদের। প্রকৃতিতে সৌন্দর্যের আভা সৃষ্টি করছে, যা আমাদের প্রত্যেকের মনকে প্রশান্তি এনে দেবে। এই গাছের ছায়াটা আছে বলে কিন্তু আমরা এখানে বুঝতে পারছি, যদি ছায়াটা না থাকতো দুনিয়ার রোদ, বসার মতো কোনো পরিবেশ নাই, কোনো জায়গা নাই। বান্দরলাঠি ফুল গাছটা আছে, করবী প্লাস আরও যে ফুলগুলো আছে এখানে ফুল গাছগুলা সেগুলো ফুটেছে, সামনে আরও ফুটবে। এই জায়গা থেকে শহরের একটা সৌন্দর্য অবশ্যই বৃদ্ধি পাইছে। এই যে আমরা কাজ করে আমরা বিশ্রাম নিই, এই যে গাছতলায় আমরা বসে আছি এখন বর্তমানে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আমাদেরকে। রাজশাহী শহর জুড়ে রয়েছে অন্তত 3.5 লাখ ফলজ, বনজ ও ফুলের গাছ। এছাড়া সারা বছর ফুল ফুটাতে রয়েছে মৌসুমি নানা জাতের ফুল। এর পরিচর্যায় সিটি কর্পোরেশনের 76 জন কর্মী দিনরাত কাজ করেন। সিটি কর্পোরেশন বলছে সকল সড়কে ফুল ফোটাতে আরও প্রায় 3 লাখ গাছের চারা রোপণ করা হবে। আমাদের তো 3টা রোড আছে, আপনারা জানেন। এই 3 মেরুকরণের শহরটাকে আরও আমাদের যেগুলো বাইপাস আছে সেগুলো আমরা সাজানোর চেষ্টা করি এবং ইতিমধ্যে আমরা পদক্ষেপও গ্রহণ করেছি। প্রায় 2.5-3 লক্ষ চারা আমরা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছি এবং সব জোগাড়ও করেছি কিছু কিছু। খুব শীঘ্রই বর্ষা মৌসুমে আমরা এই বৃক্ষরোপণগুলো কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং বাস্তবায়ন করব। শহরে ফুল ফুটানোর চেষ্টা শুরু হয়েছিল আরও কয়েক বছর আগে। ভবিষ্যতেও সেই ধারা থাকবে বলে আশা নগরবাসীর। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে আলোচনার পর যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিন বাড়াতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। তবে এই চুক্তির মাঝেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী সংঘাত অব্যাহত রয়েছে। এদিকে গাজা উপত্যকায় হামাসের সশস্ত্র শাখার প্রধানকে লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে ঘটেছে প্রাণহানিও।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার মধ্যেই জড়িয়ে পড়ে লেবানন। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে পাল্টাপাল্টি হামলা চালায় তেল আবিব বাহিনী। পরে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হলে ইসরায়েল ও লেবাননও যুদ্ধবিরতিতে যায় 16 এপ্রিল। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতিকে আরও 45 দিন বাড়াতে সম্মত হয়েছে দুপক্ষই। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিকট জানান, আলোচনাকে আরও এগিয়ে নিতেই এ সিদ্ধান্ত। আগামী 29 মে পেন্টাগনে সামরিক এবং জুনের শুরুতে ওয়াশিংটনে রাজনৈতিক আলোচনা শুরু হবে। তবে কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও দক্ষিণ লেবাননের সংঘাত থামেনি এখনও। 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 9 লেবাননি নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে মার্চ থেকে এ পর্যন্ত লেবাননে প্রাণ হারিয়েছেন প্রায় 3000 মানুষ। অপরদিকে লিতানি নদীর কাছে হিজবুল্লাহর মর্টার শেলের আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। জাতিসংঘ জানায়, শুধু একদিনে ইসরায়েলি বাহিনীর 3 শতাধিক ফায়ারিংয়ের ঘটনার রেকর্ড করেছে ইউনিফিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ছোড়া 3টি মর্টার সেল দক্ষিণ লেবাননের ইউনিফিলের অবস্থানের কাছাকাছি পড়ে। শনিবার সকালে আরও একটি সেল সরাসরি একটি জাতিসংঘ অবস্থানের ভেতরে আঘাত করে এবং আরেকটি কাছাকাছি পড়ে। এতে ভবনগুলোর ক্ষতি হয়। এদিকে লেবাননে যখন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, তখন গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। গাজা সিটির রেমাল এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি যুদ্ধবিমান হামাসের সামরিক প্রধান ইজ আল দিন আল হাদ্দাদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় একটি শিশুসহ অন্তত 7 ফিলিস্তিনি নিহত হন এবং শতাধিক নিখোঁজ রয়েছেন। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে জাপান, আইভরি কোস্ট, বেলজিয়াম ও আরব দেশ তিউনিসিয়া। জাপানের স্কোয়াড থেকে ছিটকে গেছেন জর্জর মিতোমা। অন্যদিকে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুকাকু, অন্যতম তারকা ডি ব্রুনাইদের নিয়েই দল গড়েছে বেলজিয়াম। বিশ্বকাপের কাউন্টডাউন চলছে, দলগুলো দিচ্ছে নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপ স্কোয়াড। গ্রেটেস্ট শো অন আর্থের মহারণ থেকে ছিটকে পড়ছেন অনেক খেলোয়াড়, আবার কপাল খুলছে নতুন তারকাদের। দীর্ঘ 12 বছর পর বিশ্বমঞ্চের টিকিট পেয়েছে আফ্রিকান জায়ান্ট আইভরি কোস্ট। ঘরের মাঠে 2023 আফ্রিকান কাপ অফ নেশনস জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার আমেরিকার বিমানে উঠবে দ্য এলিফ্যান্টসরা। আইভরি কোস্টের এই বিশ্বকাপ মিশনের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি। বুন্দেসলিগায় দারুণ মৌসুম কাটানো ইয়ান দিওমান্থ আছেন এই স্কোয়াডে। এদিকে ব্লু সামুরাই টিমে লেগেছে বড় ধাক্কা। ইনজুরির কারণে দলের অন্যতম সেরা তারকা ব্রাইটনে খেলা কাওরু মিতোমাকে ছাড়াই 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জাপান। দেশটির ডিফেন্স লাইনে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ইউতো নাগাতোমো। এটি তার ক্যারিয়ারের 5ম বিশ্বকাপ। জুনে শুরু হতে যাওয়া এই আসরে জাপান দেখাতে পারে বড় চমক। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু এবং থিবো কোর্তোয়াকে নিয়ে 26 সদস্যের দল সাজিয়েছে বেলজিয়াম। ইনজুরি জর্জরিত মৌসুম কাটানোর পরও বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকুর উপর শতভাগ আস্থা রেখেছেন কোচ রুডি গার্সিয়া। অভিজ্ঞতা ও একঝাঁক তারুণ্যের মেলবন্ধনে এবার প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন বেলজিয়ামের চোখে। বিশ্বকাপের জন্য 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আরব দেশ তিউনিসিয়া। আনিস বিন সিলমানে ও রায়ান এলুমি দলটির মিডফিল্ড ও ফরওয়ার্ডের মূল শক্তি। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া এই দলটি নিয়ে এবার বড় স্বপ্ন দেখছে কার্থেজ ইগলরা। টুর্নামেন্টের গ্রুপ এফ এ তিউনিসিয়ার সঙ্গী জাপান, নেদারল্যান্ডস ও সুইডেন। শরীফ ফারুকি, ডিবিসি নিউজ। ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।